So, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, my dear friends. Today is 14th December 2024, and today I'm gonna tell you about my father. Okay, about my beloved father who gave me birth. And okay, so I talk in Bengali. Okay, so I can talk Bengali, English, Hindi, Urdu, and a little bit Arabic. Okay, so these are the tongues that I know. So today I prefer to tell you in Bengali. Okay. So first I want to clear is that talking English is not make you smart. Okay, so talking Urdu, talking Arabic is not make you smart. It's just a language. Okay, so you should have to talk in that language whatever your audience is comfortable to listen. Okay, so if I am in front of English students or America or something, the audience who knows the English best, then I should have to talk in English in front of them. Okay, so if I'm in front of Arabic students or Arabic peoples, then I have to talk in Arabic to that. So what I'm doing, I just give a speech for them, or just showing for them, or just showing that, oh, I know Arabic, I am the most knowledgeable person, I am a sheikh. It's not like that. If I'm in front of Arabic people, then I have to talk in Arabic to them, that they should understand my lecture. Okay, so if I'm in front of Bengali people or Hindi people, then I should have to talk to them in that language. Okay, so that's not a barrier at all. Okay, so I discussed you, I hope you understand my point. Okay, so I prefer you to understand in Bengali because I start to talk in Bengali right now. Okay, so hello, আমার নাম মাসুদ। ওকে, সো আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা মোস্টলি ফর মাই ফাদার, আমার আব্বার জন্য বানাচ্ছি। ওকে, সো আমার আব্বা আমাদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে কীরকম বিহেভিয়ার করছে এখন বর্তমানে, ঠিক আছে, সেটার উপর আমি ভিডিওটা বানাচ্ছি। আমার বয়স এখন 23, আমার ছোটো ভাইয়ের বয়স এখন 20 or 21 লাইক দ্যাট। ওকে, সো এখন হচ্ছে ডিসেম্বর মাস, শীতকাল, ঠিক আছে, আজকে 14 ডিসেম্বর 2024, এখন হচ্ছে ভারী কড়কড়া শীত। সো আমার আব্বা জানি না কি হয়েছে, এখন 1 মাস বা 2 মাস ধরে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। ওকে, সো এই ব্যবহারটা মানে খারাপ হয়েছে, এর কারণ মূলত একটা কথা নিয়ে, সেটা হচ্ছে একটা জমি নিয়ে। সো আমাদের 1 বিঘা জমি আছে, 1 বিঘা অর সামথিং এক্সট্রা অর লাইক দ্যাট জমি আছে, সেটা হচ্ছে আমাদের এই সাইডের একটা মাঠে। ওকে, সো একদিন আমি আমার পাড়ার সামনে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার একটা লোক, কেউ হয়তো হবে আমাকে চেনে, আমার আব্বাদের চেনে, এসে আমাকে বলছে যে তোমাদের জমির পাশের একটা জমি আছে, সেটা মাপজোক করা হবে। হ্যাঁ, তোমার আব্বাকে আর আমার একটা জামাই আছে, যাকে আমরা জমিটা বন্ধক দিয়েছি চাষ করার জন্য 50,000 টাকার বিনিময়ে, ওনাকে যেতে বলবা, ওই জমিটার আশেপাশের জমিগুলো মাপছে, সুতরাং তোমাদের জমিও হতে পারে একটু হাতিয়ে নিতে পারে, দিয়ে পাঁচিয়ে দেবে ওরা, বা পিলার পুঁতবে, এরকম ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে বাড়ি এলাম, বাড়ি এসে আব্বাকে ঘটনাটা বললাম। মাই ফাদার টোল্ড মি দ্যাট ওই জমি আমার নাই, আমি যেতে পারবো না। দেন আই টোল্ড হিম দ্যাট ওয়াই, কেন যাবে না? উনি তখন বলছে জমি আমার নাই। আমি বলছি জমি তো তোমারই। জমি তোমার নাই মানে? বলছি জমি আমার বাপের, আমার বাপকে নিয়ে যা। আমি বলছি তোমার আব্বার বয়স হচ্ছে 80-র বেশি, 85 মতো হবে, ঠিক আছে, একটা বৃদ্ধ লোক। আমাদের একটা বলছি ঘটনা, ছোট্ট ঘটনা, আমাদের বাড়ির পাশে এখন মানে পাঁচিল দিচ্ছে, ঠিক আছে। এবার আমার দাদা এমন একটা চরিত্রের মানুষ যে মানে কারোর তারা কি সহ্য হয় না, ঠিক আছে, কেউ তারা কী করুক উনি চায় না, বিশেষ করে প্রতিবেশী, ঠিক আছে। তাহলে প্রতিবেশী যখন পাঁচিল দিচ্ছে না, উনি বলছে আমার দিকে চেপে এসছে, এদিকে আসেনি, কিন্তু সিরিয়াসলি বলছি, অনেস্টলি আসেনি। আর যদিও বা আসে, ঠিক আছে, তোমার কি দরকার যে তুমি আমি রানো মাপো? উনি কিন্তু মাপছে, মেপে দেখিয়ে দিচ্ছে যে তোমার দিকে আমরা যাচ্ছি না। উনি কী করলো, গেল লাঠি দিয়ে ওদের পাঁচির গাঁথা, পাঁচির সবে গেঁথেছে, সেটা লাঠি দিয়ে ঠেলে ফেলে দিল, ঠিক আছে, দিয়ে পাঁচিরটা ভেঙে পড়ে গেল। ওনারা রেগে গেছে, আমাদের সদ্য গাঁথা পাঁচির তুমি ভাঙবে কেন? হ্যাঁ, ওনারা বলছে তোমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা কেস করবো। সো এইরকমভাবে ওরা বলছে, মানে কতটা মাথা মানে অ্যাংরি ক্যারেক্টার হলে এরকম করে মানুষ, ঠিক আছে। এবার আমাকে আমার আব্বা বলছে যে তোমার দাদাকে নিয়ে যা,
এবার আমার দাদা যখন ওখানে যাবে, ওই জমিটা যেহেতু আমাদের জমির পাশেরটাও নিশ্চয়ই ওনার প্রতিবেশী তারা কী করছে ওনার সহ্য হবে না, তখন উনি কী করবে, ওই লোকগুলোর সাথে ঝামেলা বাঁধিয়ে দেবে। যদিও বা আমার জমির এদিকে না আসুক, তবুও উনি ঝামেলা করবে যে এদিকে আসছে এমন করবে, ঠিক আছে। বাট মুদ্রা কথা হচ্ছে যে যদি ওনার সাথে মারামারি লাগিয়ে দেবে, আর ওনারা যদি ওনাকে মারে, বা আমি তো ছোটো মানুষ আমাকেও মারতে পারে, এইরকম বিষয়, ঠিক আছে। তাহলে আমি আব্বাকে বললাম যে তুমি চলো, তোমার জমি, ওনাকে বয়স্ক মানুষ নিয়ে যাবো কেন, এইসব বিষয়ে তুমি চলো, ঠিক আছে। আর এমনিতেও রোড থেকে নেমে করে 1/2 কিলোমিটার যেতে হবে, হাঁটতে হবে, ঠিক আছে। এই আলদিয়া 1/2 কিলোমিটার মানে ভাবো, ঠিক আছে, অনেক দূর, 1/2 কিলোমিটারের বেশি, 700-800 মিটার হবে। এবার আমি ওনাকে বললাম যে তাহলে তুমি চলো, উনি বলছে আমি যাবো না, আমার কোনো জমি নেই। আমি বলছি তোমার যদি জমি না থাকে তাহলে তুমি ওই জমিটা আমার আর আমার ছোটো ভাইয়ের নামে লিখে দাও, আমরা চাষ করবো, আমরা দেখভাল করবো জমির, তোমার তো জমি নাই। আমাদের কিচ্ছু নেই, অনেস্টলি বলছে আমাদের কিচ্ছু নেই, আমাদের শুধু 1 বিঘা জমিটাই আছে আমাদের ফিউচার, বাকি আর কিচ্ছু নেই, সিরিয়াসলি কিচ্ছু নেই। আমি বলছি ওই জমিটাও যদি চলে যায় তাহলে আমাদের তো কিছুই থাকবে না, ওইটা আমাদের ভালো মন্দ সময়। আমার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই জমিটা আমরা সেল করে আমার অপারেশনের জন্য যদি 2-5 লাখ টাকা লাগে, আমি ওই জমিটা থেকে নিতে পারবো। কিন্তু উনি বলছে আমার কিছু নাই, আবার বলছে কিনা যে আমি কালকে কাছে যাবো, আমার 500 টাকা দরকার, জমি দেখতে গেলে হবে। আমি বলছি কিনা যে আমি কাজ করে তোমাকে 500 টাকা দিয়ে দেবো, তুমি জমিটা যাও গিয়ে ওটা দেখো, ঠিক আছে, ওটার দাম 5 লাখ টাকা, ওটা 500 টাকার থেকে অনেক মূল্যবান, তাহলে ওটাকে আগে দেখো। উনি বলছে দেখবো না, যা দেখবো না, আমার কোনো জমি জায়গা নেই, আমি সব জমি জায়গায় ধারে নিই, এরকমভাবে উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে আমার সাথে। এবার আমার সাথে ওনার সাথে ডিবেট শুরু হয়ে গেল। এবার আমি কিছু বলছি, উনি রেগে যাচ্ছে, ঠিক আছে। এরকম রাগঝাল করতে আমার সাথে ওনার সাথে ঝগড়া হয়ে গেল। তারপরে আমার জামাই আসলো, জামাই এসে এর মধ্যে আবার উনি বলছে ঠিক আছে, তাহলে উনি কী বলবো, উনি আর কী বলবো বলো, বাইরের লোক কিছু বলবে, পারিবারিক সমস্যা আমাদের। উনি বলছে ঠিক আছে কালকে আমি যাবো, আমি গিয়ে দেখবো কী ব্যাপার, এরকম বৃত্তান্ত দিয়ে আমার আব্বা শুনছে না, গাল দিচ্ছে আমাকে। এবার আমাকে গাল দিচ্ছে, আমার রাগ ধরে গেছে, আমিও শুরু করে দিয়েছি উল্টো পাল্টা বলা, ঠিক আছে। কিন্তু আমি গালাগাল করিনি, অনেস্টলি বলছি, অন গড ওয়াল্লাহি আমি গালাগালি করিনি, ঠিক আছে। আমি চাই না আমার আব্বাকে কখনো গালাগালি দিতে বা মারতে, এরকম কোনো কিছু আমি চাই না, ঠিক আছে। আমি চাই মীমাংসা করুক, কারণ উনি আমার পিতা, আমি কেন গালাগাল দেবো। আর সবথেকে বড় কথা, আমি আল্লাহকে ভয় করি। আমি জানি যে পিতামাতাকে এমন করে কথা বলো না যাতে পিতামাতা উফ পর্যন্ত করে, এটা ইসলামিক শিক্ষা। তাহলে আমি কেন ওনাকে গালাগালি দেবো বলো, ঠিক আছে। দিয়ে আমি রাস্তায় চলে গেলাম। রাস্তায় চলে যাওয়ার পরে আমি আমার ভাইকে ফোন করলাম, যে ওকে বললাম ঘটনাগুলো, যে এরকম রকম ব্যাপার, হ্যাঁ, বাড়ি গিয়ে দেখ আব্বা মাকে গাল দিচ্ছে, মায়ের সাথে ঝামেলা করছে। ও আসলো, ও এসে আবার ওর একটু মাথা গরম আছে, ও আবার আব্বার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে, ঠিক আছে। সেই দিন থেকে আব্বা আমাদের হুট করে বলছে যে যা তোদের কেউ দেখবো না, আমি যা দেখে নিগা, নিজে দেখে নিগা, নিজের পথ নিজে দেখে নিগা, এরকম বলছে আমাদের, তোদেরকে আমি খেতে দেবো না, নিজে দেখে নিগা, এরকমভাবে বলছে। তখন আমি আর আমার ভাই বললাম যে তুমি আমাদেরকে এরকম ছুটছাট কথা বলছো, তোমার শুধু একটাই মানে সেটা হচ্ছে না যে খেতে দেবো না, যা খেতে দেবো না, এরকম আর কিছু কথা আছে তোমার? হ্যাঁ, শুধু একটাই ডায়লগ যে খেতে দেবো না, যা খেগা, মানে তোমার কিসের অহংকার? একজন পিতা যদি তার ছেলে মেয়েকে বলে যে তোদের খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমি ডন, আমি হচ্ছে শের, হ্যাঁ, আমি ভুল বলি ঠিক বলি সব কটা শুনতে হবে, ঠিক আছে। এবার মানে কি বলতো, হ্যাঁ ওনার অধিকার আছে বলার, শাসন করার অধিকার আছে, কারণ উনি বাড়ির কর্তা, কিন্তু উনি মানে মদ খায়, ঠিক আছে, এরকম মানে বলতে নেই, তবুও অ্যাজ আ সান আই হ্যাভ টু টেল ইউ, উনি গাঁজা খায়, মানে এই সমস্ত কার্যকলাপ করে, ওনার কার্যকলাপ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আগের দিন শুক্রবারে জুমার নামাজ পড়ে বাড়ি এসেই জামাটা খুলেই চলে গেছে মদ খেতে, আমাদের বাড়ির পাশে একজন মদ সেল করে, তার কাছে চলে গেছে মদ খেতে, ঠিক আছে। এরকম ক্যারেক্টারের লোক, তো আমরা কিছু বলি না, যা ইচ্ছা করুক, পরিবারে মানে শান্তি বজায় রাখলেই হলো। উনি বাড়ি আসার পরে চুপচাপ ঘুমিয়ে গেল, তার ওই ঘটনাটা বাদ দেওয়া আলাদা। হ্যাঁ, যেটা বলছিলাম, যে উনি বলছে দেখে নিগা, তোরা দেখে নিগা, নিজের পথ দেখে নিগা। তখন আমার ভাই বলছে যে তোমার শুধু এই একটা কথা নিয়ে অহংকার, যে তোরা দেখে নিগা, আমরা ইনকাম করি না বলে, তুমি শুধু ইনকাম করো বলেই তোমার এই অহংকারটা হয়েছে, ঠিক আছে। কাল থেকে তোমার টাকায় খাবো না, আমরা নিজে ইনকাম করেই খাবো, ঠিক আছে। হলো, রাগ ছেলের সময় ছেলেও বলে দিয়েছে, বাপও বলেছে, হলো। কিন্তু পরের দিন থেকে নিশ্চয় রাগ মিটে যাওয়ার কথা, কারণ মানুষের ঘুমালে রাগ কেটে যায়, এটা বাস্তব। তোমার যত রাগই হোক, তুমি ঘুমাবে দেখবে রাগ কেটে গেছে, আর রাগই নেই। পরের দিন সকালবেলা উঠে উনার রাগ বেশি, ঝাল বেশি, সন্তানদের খেতে দেবে না। উনি কী করলো, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, টাকা পয়সা দিচ্ছে না বাজার করার। আমরা পরের দিন কাজে যাইনি, ঠিক আছে, আমরা কাজ করি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। হলো, টাকা পয়সা দিল না, পরের দিন যাহাই করে ধারমার করে এনে খেলাম। তারপরের দিন উনি আবার কি কিনে খেলো, ঠিক আছে। আর ওনার বাপ, ওনার মেয়েরা থাকে, আমার এখানে পিসেরা থাকে, ওদের কাছে গিয়ে খেয়েছে,
মানে বলতে যাচ্ছে যে আমরা আলাদা, তোদের সাথে আমরা আলাদা খাবো না, এরকম বলছে। হলো পরের দিন হয়েছে, পরের দিনে টাকা দিচ্ছে না। তখন আমরা বুঝে গেলাম যে ওনারা আলাদা হতে চাইছে, আমাদের সাথে খাবে না। ঠিক আছে, হলো তখন আমি কি করলাম, কাজ খোঁজা শুরু করলাম, দিয়ে আমাদের এখানে টাইলস মিস্ত্রির যে লেবার হয় সেই লেবারের কাজে চলে গেলাম। ঠিক আছে, 400 টাকা দিহাড়ি দিয়ে মতলব আমি এরকম কাজে চলে গেলাম। ঠিক আছে, এবার আমি কাজ করছি এরকম নেই করে, এরকমভাবে 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ পরে আমি আব্বাকে বলছি যে এরকমভাবে কতদিন চলবে, লোকজন তো খারাপ কথা বলছে, হ্যাঁ তাহলে টাকা পয়সা দাও, বাড়িতে রান্নাবান্না করি খাই, একসাথে মিলেমিশে এরকমভাবে কতদিন চলবে বলো, তোমার ভালো লাগছে কি একা একা? উনি খাচ্ছে না, কিনে কিনে খাচ্ছে, আর নিজে কিছু কিনে আনছে, আমাদের গ্যাস আছে, গ্যাসে রান্না করে খাচ্ছে। বলো মানে একজন কর্তা বাড়ির, সে পরিবারের সদস্যকে বোঝাবে কি না তার অহংকারে ফেটে পড়ছে সে। ঠিক আছে, সে আলাদা, দেখিনি নিজের পথ, এরকম চরিত্র ব্যবহার। জানি না কোন বন্ধু বান্ধবের সাথে মিশছে, কাদের সাথে এইসব জিনিসগুলো শিখছে, তারা তার ব্রেন ওয়াশ করছে এই বাড়ির ঘটনাগুলো উনি অ্যাকচুয়ালি কোনো বন্ধু বান্ধবকে গিয়ে বলে। এবার সে উল্টোপাল্টা সালাহ দেয়, সে কি সালাহ দেবে? এবার সেগুলো শুনে ইনি নিজে বিচার বুদ্ধি না করে বাড়ি এসে ঝামেলা করে, সেগুলো ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, আমি যদি বাড়িতে সমস্যা হয় আমি নিশ্চয়ই আমার বন্ধু বান্ধবদের গিয়ে বলবো যে বাড়িতে ভাই, অবশ্যই না বলা উচিত, 100%-এর মধ্যে 99%, 1% যদি বলেও ফেলি, তখন ওরা কী করবে, আমাকে সালাহ দেবে নিজের মনে অনুযায়ী, ওদের যতটা বুদ্ধি, ওরা তো আমার সিচুয়েশান বুঝছে না, ওরা নিজে যতটা যেটা ভালো বুঝছে আমার কথা শুনে। আমি যখন আমার বন্ধুদের ঘটনাটা বলবো, আমি তো নিশ্চয়ই আমারই ভালো কথাগুলো বলবো, আমার পরিবারের ভালো কথাগুলো তো বলবো না, আমি বলবো সব পরিবারের, আমার কোনো দোষই নেই, এরকমভাবে বলবো। আমার বন্ধু বান্ধব এবার আমার সাপোর্টে হই সেরকম সালাহ দেবে যে ঠিক আছে ওরা ওরকম করছে, ওরা তো 1200 দিল, তাহলে ওদেরকে খেতে দিবি না, ওদেরকে একা রেখে দেখি কীরকমভাবে খাই, ওরা তো এরকমই সালাহ দেবে। এবার উনি নিজে মানে শোনার পরে, একজন বিবেকবান লোক সবসময় অন্যদের সালাহ শুনবে, করবে সেটাই যেটা ও নিজে ভালো বোঝে। 10 জনের কথা শুনবে, শোনার পরে যেটা ও ভালো বুঝবে সেটাই করবে। ঠিক আছে, যেটা তো ওর ক্ষতি না হয় এর ক্ষতি না, ও তো সালাহ দিয়ে বেরিয়ে যাবে, ওর আর কোনো নেই। এবার উনি কী করবে, ওদের কথা শুনে এসে বন্ধু বান্ধবদের উল্টোপাল্টা সালাহ শুনে এসে পরিবারের সাথে এরকমভাবে বিচ্ছেদ ঘটাবে, একা একা রান্না করে খাবে। 1 সপ্তাহ পরে আমার বলা সত্ত্বেও উনি শুনলো না। তারপরে একদিন হঠাৎ করে শুনছি কে একজন রটিয়ে দিয়েছে যে আমরা 2 ভাই মিলে নাকি আমার আব্বাকে গলা টিপে ধরেছি, মেরেছি। ওয়াল্লাহি আমার মানে মাথা খারাপ হয়ে গেছে যে ওয়াল্লাহি আমি কোনোদিনও আমার আব্বাকে মারিনি, আজ পর্যন্ত মারবো না, আর ভাবিও না এইসব কথা। ঠিক আছে, দিয়ে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে কথাটা কে বলেছে। আমার মা বলছে কিনা যে ওইখানে একজন আছে, আমার দিদি, আমার নামটা ভুলে গেলাম, মানে আমার আব্বার মায়ের বোন। ঠিক আছে, আছে দিয়ে উনি নাকি আবার রুমজানিকে বলেছে, আমার পিসিকে। এবার আমার পিসি নাকি পাড়ায় কাউকে বলেছে, এরকমভাবে ছড়িয়েছে কথাটা। আমি সঙ্গে সঙ্গে চলে গেছি ওই লোকের বাড়ি, ওই বৃদ্ধ লোকটার বাড়ি, যে আপনি নাকি বলেছেন যে আমরা 2 ভাই মিলে আমার আব্বাকে মেরেছি, এই কথাটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আমি তখন ভিডিও অন করে ওনার কথাটা আমি রেকর্ড করছি। ঠিক আছে, ভিডিওটাও আছে আমার কাছে, আমি এখানে চালিয়ে দেবো নিচে কিছুক্ষণ। ঠিক আছে, না তুমি বলিছো না, বলনি হ্যাঁ কি না? বলুনি তো, তাহলে নিশ্চয় রুমজানি এটা বাড়ি বাড়ি বলেছে নিজের মন থেকে। হ্যাঁ, ও নিশ্চয় গেবি বেরিয়েছে। তাহলে এই ভিডিওটা আমি কি রুমজানিকে দেখাবো যে তুই যে মঞ্জুরের নামে দোষ দিচ্ছিলে, যে মঞ্জুর আমাকে বলেছে? যে আমাদের কেমন খারাপ লাগে বলো, কেউ যদি বলে যে তোরা তোর বাপকে মারিস, তাহলে কেমন খারাপ লাগে আমাদের? আমরা শুনবো এগুলো। হ্যাঁ, বন্ধু বান্ধব আছে, তোমার চারিপাশে আত্মীয় স্বজন আছে, একই করেছে কেন? কিরম ধরনের তাহলে উমজানি আসুক, রুমজানি আসুক, বাপ উমজানি আবার আসুক, তখন ফোন করবে। বাবা দাদি বলেনি, দাদি জানে না সব, আমি কি জানা নেই না সব খবর। রুমজানিকে শুধাবো তো আমি এবার, তোকে কথাটা কে বললো আমাকে বলে। কথাটা ছড়ে বেড়েছে। রুমজানি আমার বড় জামাইকে বলেছে, বড় পিসিকে বলেছে, ও যারা আছে ছোট জামাইকে বলেছে, ছোট পিসিকে বলেছে, হ্যাঁ সবাইকে বলেছে। দিয়ে সবাই এসে আমার বড় ছোট জামাই এসছে আজকে আমাদের বাড়ি, বলছে যে ছেলেপিলেগুলো মেরে দিল ওর আব্বাকে। হ্যাঁ, যেমন মা বলছি কেন মারবে কেন, ঝামেলা তো সেই দিন শেষ, ঝামেলা হয়েছে 1 সপ্তাহ আগে। ঠিক আছে, তারপর থেকে কোনো কথা আব্বা নিজের মতো থাকে, আমরা নিজের মতো কোনো কথাই বলিনি, যেমন যেমন থাকে চলুক। ঝামেলাটা পয়সা দিয়ে দিয়ে হয়েছে বুঝলি, আমার আব্বা পয়সা পারিবারিক সমস্যা। 100 টাকা দেয় বাজার করতে, বউ আমার হাতে করে 100 টাকা চালাইতে পারে, আমি এটা শুনেছি। সেই যাই হোক একটা পারিবারিক সমস্যা। এবার এই নিয়ে কে বাড়ি বাড়ি বলেছে যে মেরিছে, দিয়ে আমার মা আমাকে বলছে যে তোরা মেরিছি, এরকম পাড়ার লোক বলছে। হ্যাঁ, তাহলে আমি বলছি তাহলে কথাটা শুরুয়াত করতে হলো। বলছি রুমজানি বলেছে, আমি বলছি রুমজানিকে কে বললো? রুমজানি আবার নজরুলি বউকে বলেছে, নজরুলি বউ শুনেছে, নজরুলি বউ বলছে যে রুমজানিকে নাকি মঞ্জুরি বলেছে। না তাহলে দিদির কাছে জিজ্ঞেস করে আসি। এবার উনি বলছে কই আমি তো বলিনি, এরকম করছে। ঠিক আছে, তখন আমি বললাম আপনি বলেননি, তাহলে কথাটা শুরুয়াত করতে হলো, আমাকে রুমজানি বললো নাকি তুমি বলেছো? ঠিক আছে, হলো অনেকক্ষণ ধরে ওদের সাথে ডিসকাস করলাম। তারপরে ওনার ছেলেরা দুটো ছেলে আছে, ওদের সাথে ডিসকাস করলাম যে আমার আব্বা এই করছে, তাহলে আমাদের কী করণীয়। ওরা আমাদের কিছু ভালো সালাহ দিল যে তোমরা 2 ভাই কিছু কাজ শেখো। ঠিক আছে, ওনা যদি একা একা মন করে একা একাই থাক, উনি নষ্ট হয়ে গেছে, মদ ফদ খেয়ে একা ছেড়ে দাও ওনাকে। আমরা ভাবলাম ঠিকই, সেটাও ঠিক কথা।
তবুও আমরা একা ছাড়িনি। তারপরেও এক সপ্তাহ পরে আবার আব্বাকে বুঝিয়েছি যে আব্বা এরকমভাবে কতদিন চলবে, আসো একসাথে হয়ে যায়, আমরা একসাথে রান্নাবান্না করে খাই, আমাদের দুই ভাইয়ের কাজ করতে খুব কষ্ট হচ্ছে, আমরা পড়াশোনা নষ্ট হচ্ছে, শেষ হয়ে যাবো একদম। এইরকমভাবে একেবারে কাজে ঢুকে গেলে পড়াশোনা শেষ হয়ে যাবে আর কাজের ছেলে হয়ে যেতে হবে, পরিবারের দায়িত্ব কাঁধে দিয়ে দিচ্ছে এত বড় পরিবার। ঠিক আছে, তার সত্ত্বেও উনি শুনলো না, আলাদাই থাকলো। তখন আমি ওনার কাছ থেকে সে রুমজানিকে ফোন করলাম যে তুই নাকি বলেছিস আমি নাকি আমরা দুই ভাই আব্বাকে মেরেছি, এই কথাটা তুই কোথায় পেলি? উনি বলছে আমি অমুক জনের কাছ থেকে শুনেছি, মানে ওই দিদিটার কাছ থেকে শুনেছে। এইবার আমি বললাম ঠিক আছে তুই বাড়ি আয় আর ওই দিদিটা দুজনকে পাশাপাশি বসাবো, বসে জিজ্ঞেস করবো যে তুমি নাকি কথা রেখে বলেছো, তুমি নাকি এর কাছ থেকে শুনেছো, এটা কি সত্যি? হ্যাঁ, ইনিও বলছে আমি বলিনি, ইনিও বলছে আমি জানি না, আমাকে কে বেশ বলে, আমাকে ওই বলেছে, তারপর বলছে আমি জানি না। কি অনেক কনফিউজড দুজনে, ঠিক আছে, কে কাকে বলেছে কনফিউজড, এখন আর স্বীকার করছে না। সেদিনকে তোমার কে বলছিল গো? সেদিনকে তোমার কে বলছিল আমার মামাকে গলা টিপে ধরেছে? তোমাকে রাস্তায় ধরে কে বলছিল সেদিনকে যে মামাকে গলা টিপে ধরিল? নাম করো কে? তুমি বললে না মঞ্জুরি বলছিল। কে বলছিল? হ্যাঁ, এই নিয়ে ধরেছে আজিবাদে সেই ঝামেলা মামলা করছে, ওই যে আজিবার খালকে বলছিল। হ্যালো, মঞ্জুরি বলছিল এই কথাগুলো? মঞ্জুরিতে বাড়িতে আমি এক্ষুনি গেলাম, দোতো বলছে আমি বলিনি, এসব কিছু কথাই বলিনি, আমি ওইদিকে যাইনি। রুম জানিয়ে সব নিজে নিজে বেরিয়ে কথা বলছে। মঞ্জুরিতে বাড়ি গেছে আজকে, আধ ঘন্টা ধরে কথা বললাম ওর সাথে, ও বলছে কেন যে রুম জানিয়ে নিজে নিজে বেরিয়ে বলেছে, আমি সব কিছু বলিনি। তাহলে তোখানে আমি মঞ্জুরিদের বাড়ি যাবো, তুই সামনাসামনি বলবি যে তুমি আমাকে বলেছো না বলুন এই কথাটা, ঠিক আছে? বলবি, আমি তোমাকে একটা কথা ঠিক আছে? আমি দেখবো কিরকম ও বলে। হ্যাঁ, তাহলে এই কথাটা তোরা দুজন কি করে লেগেছি পাড়াইতে ভাইরাল। তুই কোথা থেকে পেয়েছি না পেয়েছি আমি সেসব জানি না, ঠিক আছে? পাড়ায় নাকি সবাই আমাকে বলছে যে তোরা দুই ভাই মিলে নাকি তোর বাপকে মারিস, গলা টিপে ধরিস, এই কথাটা। তোকে মঞ্জুরির কাছে নিয়ে যাবো, মঞ্জুরি বলেছে হ্যাঁ কিনা, মঞ্জুরির কাছে গিয়েছিলাম, ও বলছে আমি সব কিছু কথা বলিনি। তাহলে তুই শুধু এসে সাক্ষীটা দিবি। আমি কিছু জিজ্ঞেস করলাম, তোর সাক্ষী দিতে ভয় লাগছে যে মঞ্জুরি বলেছে হ্যাঁ কিনা? তাহলে বলছিনি কেন? তাহলে আমি তোকে বলছি যে আমি শুধু কি মঞ্জুরিকে বলবো যে তুমি ওই দিনকা বলেছিলে এই কথাটা নাকি তুমি রটিয়েছে হ্যাঁ কিনা? তুই শুধু বলবি হ্যাঁ আমাকে বলেছে। হ্যাঁ, তোরা নিজেদের সারাদিন কাজকর্ম করিস, রাতের বেলা কিছু তাল পাস নি, এর কথা ওর কথা শুনি বেড়াস ফোনে, দিয়ে এর কথা ওকে লাগাস, এর কথা ওকে লাগাস। বল, তোদের বংশের হচ্ছে এরকম, পরিবারের সাথে খারাপ ব্যবহার করবো, লোকের কাছে ভালো সাজবো, রাস্তার লোকের কাছে খুব ভালো, আমরা খুব সতী, এরকম। আর পরিবারের সাথে খারাপ ব্যবহার, তোদের পরিবারের সবার, তোর আমার বাপ থেকে শুরু করে তোরা, তোর বাপ সবাই তোদেরকে ভালো করে চিনা হয়ে গেছে, তোর ব্যবহারটা এরকম। তোর ভাই আমাদের খেতে দেয় না, পয়সা দেয় না, বল আমরা কি করবো? আমাকে বুঝা, বলেছে কেমি খাগা, তাহলে আমরা এখানে কি বলার আছে? আমাকে বুঝা, বল তাহলে কি করবো? কেমি খাই, যেমন বলে কাজ করি খাই। তোর ভাই কাজ করে আনে 600 টাকা 1000 টাকা, তোর ভাই রান্না করে 100 টাকার আর 200 টাকার মদ খায়, এনজয় করে, ঘুরে বেড়ায়, সারাদিন নিজের মধ্যে থাকে। ছেলে মেয়েগুলো খেতে ভালো কি খেতে ভালো না সেসব দেখে না, সারাদিন তোর আমার ছোট ভাই কাজে যায় যুগালি, আমু যুগালি কাজে যায়। বল তাহলে তোর ভাই দেখে না? তাহলে তো ওই দিনকা পরীক্ষা ছিল, কাজ কামাই করে পরীক্ষা দিতে গেলাম ওই দিনকা, বুঝলি তো? সারাদিন যুগালি করে বেড়াই, সারাদিন কুত্তার মতো যুগালি করে বেড়ায়। তোর ভাই ভালোই খায়, বুঝলি তো? আমরা তোর ভাইকে আলাদা করিনি, তোর ভাই আমাদের খেতে দেয় না, টাকা পয়সা দেয় না, বুঝছিস তো? উল্টো তো ভাবিস নি, সবসময় নিজের ভাই হয়ে টানিস নি, দোষটা আগে দেখ কার। সব ভালো করে বুঝা গিয়ে তোকে আর মঞ্জুরিকে সামনাসামনি বসাবো, এই আব্বাকে মারার কথাটা কে তুলিছে আমি সেটা জিজ্ঞেস করবো। হ্যাঁ ডেকে আনবি, হ্যাঁ তো মঞ্জুরিকে ডেকে আনবি, তুই থাকবে আর বাপ থাকবে, তিনজনকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? 10 টাকা আর আব্বাকে মেরেছে কিনা, আব্বাই বলবো আমাকে মেরেছে হ্যাঁ কিনা, আর তোকেও জিজ্ঞেস করবো যে তুই বলেছি কিনা, আর মঞ্জুরি বলেছে কিনা জিজ্ঞেস করবো। হলো, আমি বাড়ি এসে ডিরেক্ট কথাটা জিজ্ঞেস করবো আব্বাকে যে তোমাকে কি আমরা দুই ভাই মেরেছি কোনোদিনও? বলো, হ্যাঁ গালাগালি দিয়েছি, দু একটা কথা বলেছি, রাগের মাথায় অবশ্যই বলেছি, অস্বীকার করি না, আর আমরা ভুল করেছি অবশ্যই, গালাগালি দেওয়া ঠিক নয়। কিন্তু উনিও আমাদের সামনে গালাগালি করে আমার মাকে এত বাজে বাজে গালাগালি করে আমি তোমাদের বলতে পারবো না, বুঝলে? বলতে পারবো না। তবুও একটা কথা বলি, আমার মাকে বলবে যে তুই রেন্ডি, তুই তো রাখেল, হ্যাঁ তুই খানকি মাগি, এইসব বলে আমার মাকে, দুশ্চরিত্রা। আমি তো ভালো ভাষা সমর্থক শব্দ বললাম, কিন্তু এর
মানে যে সমার্থক শব্দ খারাপগুলো আছে সেইগুলো বলে আমার মাকে, ঠিক আছে। সে যাই হোক, তারপরে ওই কথাগুলো শুনে একজন বড় ছেলে আমার মাকে এরকম গালাগালি করছে একজন লোক, আমি তাকে অবশ্যই বলবো সে আমার পিতা হোক, কিন্তু আমার মাকে আমরা বেশি ভালোবাসি, অবশ্যই প্রত্যেকটা ছেলে তার মাকে বেশি ভালোবাসে, ঠিক আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কে বেশি সম্মান পাওয়ার হকদার, মা না পিতা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার মা। তারপরে বলেছে তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরেও তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলো তারপরে কে? তারপরে জিজ্ঞেস বললো তোমার মা। তারপরে সাহাবী জিজ্ঞেস করলো যে এরপরে কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে তোমার পিতা। মানে মা 3 বার, তারপরে পিতা। তাহলে মাকে অবশ্যই বেশি ভালোবাসা পাওয়ার হকদার, কিন্তু পিতাকে অস্বীকার করার নেই, কারণ পিতাকে অবশ্যই ভালোবাসতে হবে। হলো, তারপরে এরকম ঘটনা হওয়ার কিছুদিন পরে মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে না যে আমার দাদা রাস্তায় চেয়ার নিয়ে বসে থাকে, উনি অ্যাকচুয়ালি এই কথাগুলো রটিয়েছে। হ্যাঁ, ওই যে দিদিটাকে বলছি, ওই দিদিটাকে আমার দাদা বলেছে যে মোর্শেদকে তো মেরেছে, ওর ছেলেটা কলা টিপে ধরেছে বাবা, এই মানে উল্টোপাল্টা। তখন আমি মোবাইলটা ভিডিওটা অন করে আমার দাদার কাছে জিজ্ঞেস করলাম, তুমি এরকম কথা বলেছো? বলছে হ্যাঁ বলেছি। তোরা মারিস তো? তোরা তো মারিস। আমি তখন বললাম কখন মারি? হ্যাঁ, তুমি তো ফাও কথা বললে হবে না, তুমি যা মিথ্যাবাদী, তোমার এক পা কবরে চলে গেছে, তবুও তোমার মিথ্যা ভুলছো না তুমি। হ্যাঁ, তাহলে তুমি কেমন মানুষ? হ্যাঁ, এরকম মিথ্যা রটাচ্ছ। তোমার ছেলে যখন আমাদের টাকা পয়সা দিচ্ছে না, সংসার নষ্ট করে দিচ্ছে, খেতে দিচ্ছে না, এই কথাগুলো তো কোনো রটাও না। হ্যাঁ, আর আমরা মেরেছি, এরকম মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছ, আল্লাহ তোমার বিচার করবে, তুমি কবরে যাও না। আমি এই কথা বলে চলে এলাম। আমি কী বলবো আর ওনাকে? বলো, একজন মুরব্বী মানুষ যার 85-90 বছর বয়স হতে চলে, তাকে আমি কী বোঝাবো বলো? সেটা জলজান্ত বই, তার মধ্যে কত জ্ঞান আছে বলো, তাহলে কত অভিজ্ঞতা, তা সত্ত্বেও এরকম লোক। জ্ঞান আছে কিনা আল্লাহ ওয়াল্লাহি আলম, আমি তো জানি না। যাই হোক, তার কিছুদিন পরে হঠাৎ করে দেখি আব্বা আমাকে 500 টাকা দিল, বললো নিয়ে বাজার করবি, আমার বাপকে খেতে দিবি। আমি তখন ভাবলাম যে কেন, তোমার বাপ তো তোমার মেয়েদের সাথে খাচ্ছে, মানে আমার পিসি খেতে দেয়। এবার জানি না কী হয়েছে এইসব বিষয় নিয়ে, আমি তো ইয়ে করি না, আর আমি কারো পার্সোনাল বিষয়ে যাই না। আমি মাকে বললাম ঠিক আছে, ঝগড়া ঝামেলা বাদ দাও। আমার মা বলছে খেতে দেবো না, একা একা খা করে, আনিতে খাক। আমি বলছি দেখো ঝামেলা করবো না, ঠিক আছে, 500 টাকা দিয়েছে, রান্না বান্না করো, খাও, 500 টাকাটা 3 দিন চালাবা, এরকম বলেছি। তখন মা কী বলবে, রান্না বান্না করলো, ঠিক আছে। এবার আমি সবসময় চাই যে আমার মা বাপের মধ্যে মিল থাকুক, আমার ভাই ভাইয়ের মধ্যে মিল থাকুক, আমাদের পরিবারটা খুব সুন্দর থাকুক, বাইরের কেউ আমাদের ফ্যামিলিতে ইন্টারফেয়ার না করুক, এইটা আমি চাই। এরকমভাবে চলছে, রান্না বান্না হলো। তারপরের দিন 2 দিন পরে আবার আব্বা 500 টাকা দিল, ঠিক আছে। আবার মাকে বললাম যে 3 দিন চালাবে। এরকমভাবে 6 দিন পরে, মানে 1 সপ্তাহ কাটলো। 1 সপ্তাহ পরে আব্বা আবার টাকা দেওয়া বন্ধ করে দিল, জানি না কেন, ঠিক আছে। আব্বা আমাদের সাথে খেলো, ঠিক আছে। আমার মা রান্না করে থালা নিয়ে ভাত নিয়ে আব্বাকে দিল, এরকমভাবে খেলো। 1 সপ্তাহ পরে আবার টাকা দেওয়া বন্ধ করে দিল, জানি না বন্ধুবান্ধবের সাথে আবার হয়তো ডিসকাস করেছে যে এরকমভাবে টাকা দিয়েছি, হ্যাঁ খেতে দিচ্ছে। তখন বন্ধুবান্ধব বলছে হয়তো দিলি কেনা, হ্যাঁ ওদেরকে সাহায্য করতে হতো। তখন আব্বা মনে মনে কিছু ভেবেছে এরকমভাবে হবে হয়তো কুচবিহার, এটা আমার প্রেডিকশন। তখন উনি আবার টাকা দেওয়া বন্ধ করে দিল। আমি বুঝলাম না কী ব্যাপার, হঠাৎ করে টাকা দিচ্ছে না, আবার 2-3 দিন টাকা দিচ্ছে না, রান্না করতে পারছি না। তখন আমি আবার সংসারে টাকা দেওয়া শুরু করলাম। এরকমভাবে আমি ডেইলি কাজ শুরু করে দিয়েছি, ঠিক আছে। আমার ভাইও ডেইলি কাজ করছে এখন। এবার টাকা দেওয়া শুরু করলাম, উনি টাকা দিচ্ছে না। এবার তুমি একটা জিনিস ভাবো যে একটা মানুষ, তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, এদেরকে টাকা দিচ্ছে না, সংসার চালানোর টাকা দিচ্ছে না, মানে ও বলতে চাইছে আমি নিজেও খাবো না, তোদের টাকাও দেবো না, এরকম ডেকে নিয়ে নিজে নিজে এরকম। তাহলে আমাদের কি উচিত ওনাকে কাজ করে এনে খাওয়ানো? ওনার বয়স এখন 50 হয়নি, বলো। তাহলে উনার গায়ে এখন শক্তিশালী। আর আমাদের এখন মানে কি বলবো, আমি এখন 23 বছর বয়স, আমার ভাইয়ের এখন 21 বছর বয়স। আমাদের এই বয়সটা হচ্ছে তোমার জীবন গড়ার বয়স। এই বয়সে আমরা টাকা পয়সা জমি ব্যবসা করবো বা চাকরি বাকরির জন্য প্রস্তুতি হবো, কিছু একটা জীবনের যেন শুরুয়াত করতে হয়। এই বয়সে আমরা চুগালে যাচ্ছি ড্রেন পরিষ্কার করতে, এটা ওটা কাজ করতে, বহু নোংরা কাজ করতে যাচ্ছি। তাহলে উনি একজন পিতা হিসাবে আমাদের উচিত সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া। হ্যাঁ, আমাদেরকে আমি বলেছি যে ওই জমিটা চলো আমরা সেল করে দিই, ওই জমিটা সেল করে বাড়ির সামনে 2টো দোকান করি, দোকান করে 2 ভাইয়ের জীবনটাকে সুন্দর করে সাজাই, ব্যবসা বাণিজ্য করি, এরকম কাজ করলে হবে। হ্যাঁ, উনি বলবে জানিনি জমি আমার নাই, এরকম ডায়লগ মারবে। হ্যাঁ, জমি তোদের দোকানে, তোদের ভাগ দোকানে, এরকম অহংকার করবে। আমি তারপরে মনে মনে ভেবেছি আল্লাহি ওই জমি আমি জীবনেও নেবো না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জমি কারো হক মেরে নেওয়ার একটা বড় গুনাহ আছে, আমি এই জমি নেবো না, যা আমি কাজ করে সারা জীবন খাবো, এইরকম ভেবেছিলাম। মানে এত রাগ হয়েছিল আমার, তা সত্ত্বেও আমি কিছু মনে করিনি। যাই হোক, তারপরে এরকম করতে করতে 2 সপ্তাহ পরে এরকমভাবে আর 2 সপ্তাহ কেটে গেল। এই আজকে নিয়ে টোটাল 1 মাস মতো মোটামুটি চলবে হয়েছে। আমার আব্বা এরকমভাবে ব্যবহার করছে আমাদের সাথে, টাকা পয়সা দেয় না, পরিবারের কারোর সাথে কথা বলে না, একা একাই থাকে। আজকে শনিবার, কালকে শুক্রবার ছিল, কালকে মাংস কিনে এনেছে 1 কেজি গরুর মাংস, ঠিক আছে। দিয়ে আমাকে বলছে যে
1 কেজি চাল এনে 1 কেজি চাল আনতো আর ডাল আনবি, এই আলু আনবি আর তেল আনবি। আমি কী বলবো, আমি চুপচাপ গেলাম, গিয়ে আমাকে 100 টাকা দিল, পুরো নিচেই ছিল, ওটা নিয়ে তেলের শিশিটা নিয়ে দোকান থেকে কেনাকাটা করে এনে দিয়ে দিলাম। জামা খুলছে, আজকে আমাদের সাথে খাবি? আমি বললাম না বাবা, আমি তোমাদের সাথে খাবো না, তোমরা খাও আনন্দ করে, এরকম বললাম। দিয়ে বললাম ঠিক আছে, খেতে হবে না। হলো, তারপরে হলো ওনারা একা একা রান্নাবান্না করে খেলো, ওনার বাপ। আমরা একটা কথা বলে নিই, আমি আমার মা আমার ভাই চুপচাপ যেরকম সবজি ভাত হয় সেরকম আমাকে এনেছে, আমাদের রিজিকে যতটুকু ছুটেছে বল্লাহি ততটুকু আমরা খেয়েছি। যাই হোক, এরপরে আজকে এরকম ঘটনা, আজকে নিয়ে আমার এরকম ঘটনা। তারপরে হঠাৎ করে আজকে আমি শুনছি যে আমার একটা বন্ধু নাকি চাকরি পেয়ে গেছে SSCGT। ওয়াল্লাহি আমার মনে এত কষ্ট হয়েছে যে আমার এই বয়সে প্রিপারেশন নেওয়ার উচিত, এই বয়সে আমার বন্ধুরা চাকরি পেয়েছে আর আমি চাকরি পাচ্ছি না, আমাকে কষ্টের কাজ করতে হচ্ছে। ওয়াল্লাহি আমার এইসব কাজ করতে একদম পছন্দ না। আমার ইচ্ছা সবসময় যে একটা গভর্নমেন্ট নকরি, SSC CGL WBSI WB KPSI আর SSCGTর যে কোনো পোস্ট, এই পোস্টগুলো আই লাভ দ্য মোস্ট। ওকে, এছাড়াও আমার আরও শখ আছে যে বিজনেস করার, আমার যে কোনো একটা বিজনেস করার ইচ্ছা, ঠিক আছে। আমার প্রচুর বিজনেস আইডিয়া আছে, আমি সারা রাত ইউটিউবে ভিডিও দেখি বিজনেসটি, আমার প্রচুর মানে, কিন্তু আমার 1 টাকাও নেই, বল্লাহি 1 টাকাও নেই, আমি বিজনেস করতেই পারছি না, সিরিয়াসলি 1 টাকা নেই। এবার তোমরা বলবা বিজনেস করতে টাকা লাগে নাকি, বুদ্ধি লাগে? অবশ্যই আমার বুদ্ধি আছে, কিন্তু আমার কাছে টাকা নেই। বুদ্ধি আমার যথেষ্ট আছে, ঠিক আছে। আমি ইংলিশে গ্র্যাজুয়েশন করেছি, ইংলিশে BEd করেছি, MA ভর্তি হয়েছিলাম, এই পারিবারিক সমস্যার জন্য পড়তে পারলাম না। তাহলে বুদ্ধি অ্যাকচুয়ালি আমার আছেই, ঠিক আছে। যে বলছে যে বিজনেস করতে টাকা লাগে না, বুদ্ধি লাগে, তার বুদ্ধি আছে কিনা আমার সন্দেহ, ঠিক আছে। নাহলে সেই আজকে সবথেকে বড় বিজনেসম্যান হয়ে যেত, তার জন্য অতই বুদ্ধি থাকতো। তার বুদ্ধি নেই বলে সে ওই ডায়লগটা মারছে, দিয়ে বসে আছে, কিছু করতে পারছে না। বিজনেস করতে অবশ্যই টাকা লাগে, টাকা ইনভেস্ট করতে হবে, তবে বিজনেস করতে পারবা। আর এখনকার যে মার্কেট আমাদের, এই মার্কেটে মানে আমাকে 2 থেকে 2.5 লাখ টাকার মতো ইনভেস্ট করতে হবে, তারপরে আমি একটা ভালো দোকান করতে পারবো, একটা বিজনেস করতে পারবো। তাছাড়া মানে কী বলতো, আমার বিজনেসটা যদি আমি আমার মার্কেটে যে সমস্ত দোকান অলরেডি চলছে সেই সমস্ত বিজনেসের সাথে আমি মানে চ্যালেঞ্জ করতে না পারি, পাল্টাপাল্টি দিতে না পারি, রেশারেশি করতে না পারি, তাহলে আমার বিজনেস চলবে না। আমি যদি ওটার থেকে একটা দোকান খুলি, একটা বাঁশের কিছু যদি দোকান খুলে নিলাম, আমার দোকানে কেউ আসবে বলো? এখন লোকজন চায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দোকান, চাকচিক্যময়, সেই দোকানে সবাই যায়, ঠিক আছে। ওদের সাথে কম্পিটিশন না দিতে পারলে তোমার ব্যবসা চলবে না। তাহলে কম্পিটিশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি 2 লাখ টাকার মতো হওয়া মানে জরুরি, তার জন্য ব্যবসা করতে পারছি না, যাই হোক কাজ করছি, ঠিক আছে। যেমন বন্ধু এরকম চাকরি পেলে আমার মনে খুব কষ্ট লাগলো, আমি ভাবলাম যে আমি আবার পড়াশুনো করবো, ঠিক আছে, আবার পড়াশোনা করবো, প্রিপারেশন শুরু, আমার মনে আগুন জ্বলে সবসময়, জানো যে আমি এটা করবো। কিন্তু আমার নামে এবার কেস হয়ে আছে, মানে পুলিশ কেস হয়ে আছে। সেই মানে 17, 18, 17.5 এরকম বয়সে আমি কিছু একটা ফেসবুকে স্টোরি দিয়েছিলাম, ঠিক আছে, অ্যান্টি ন্যাশনাল, সেইটা নিয়ে আমার ঝামেলা চলছে, সেই নিয়ে আমার নামে কয়েকটা কেস আছে, তার মধ্যে বেশিরভাগই মিথ্যা, একটা কেস সত্য, সেটা হচ্ছে দেশবিরোধী মন্তব্য করাই, হ্যাঁ, লোকের মধ্যে ভিড়ভাড়, লোকের মধ্যে এরকম হেড ছড়াচ্ছে, এরকম, এইটা ঠিক আছে। কিন্তু বাকি আমি নাকি পুলিশকে মারতে গেছি, এরকম কয়েকটা ধারা দিয়ে দিয়েছে আমাকে, এইগুলো একদম মিথ্যা অ্যালিগেশন, ঠিক আছে, আমার নামে ওয়াল্লাহি আমি এগুলো কখনোই করিনি, ঠিক আছে। যাই হোক, ওইটার জন্য আমি ভয় আছি যে আমি এতদিন প্রিপারেশন করলাম, করার পর আমি যদি চাকরি না পাই, ঠিক আছে, এরকম আমি ভাবি। তার থেকে একটা হাতের কাজ শিখি, টাইলস মার্বেলের কাজটা শিখি, আমি এরকম ভাবি। আবার মাঝে মাঝে ভাবি যে আমি তো চেষ্টা যদি না করি, সবই যদি আমার ভাগ্যের উপর ছেড়ে দিই, তাহলে কী করে হবে? আমি নিজের 100% চেষ্টা করে দেখি না, তারপরে যদি না হয়, চাকরি না পাই, তখন ভাববো যে আমার ভাগ্যে ছিল না। আর ভাগ্যে বিশ্বাস করা ইমানের মানে 6 নম্বর খুঁটি, ঠিক আছে। মানে ভাগ্য, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটা আমি পাবো, এরকম ভাগ্যের ভালো বন্ধুদের ওপর বিশ্বাস দিয়ে আমি ভাবছি প্রিপারেশন শুরু করবো এরকম। কিন্তু মানে আমার খুব কষ্ট লাগে। আবার আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ইউটিউবার হবো, আমি একজন ভালো মানে ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিওস বানাবো, কারণ আমি দেখেছি যে আমি চাই আমার জীবন এমন হোক যেন আমি হালাল ইনকাম করতে পারি। 2 নম্বর হচ্ছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আমি সব ধরনের নেশাদার দ্রব্য ছেড়ে দিতে চাই, ঠিক আছে। আমি নেশা করি বলতে শুধু সিগারেট খাই, ঠিক আছে, আর কিচ্ছু খাই না, আমার কিচ্ছু ভালো লাগে না, আর কিচ্ছু না। এই সিগারেট আমি ছেড়ে দিতে চাই। আমি চাই আমার জীবন এরকম হোক, 5 ওয়াক্ত নামাজ আর হালাল ইনকাম, হ্যাঁ, আর একটা হালাল ইনকামের ব্যবস্থা করবেন, এই দুটোই, আর কিচ্ছু যায় না। আর মানে পড়াশোনা করার খুব ইচ্ছা আমার, মানে নলেজ, আই লাভ নলেজ, গেইনিং নলেজ, ওকে, আমার খুব ভালো লাগে যে প্রচুর ধরনের নলেজ আমি মানে কনজিউম করবো, বিশেষ করে রিলিজিয়াস নলেজ, হিন্দু স্ক্রিপচার্স, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ক্রাইস্ট বাইবেলের এই সমস্ত কিছু ক্রিশ্চিয়ানিটির যে নলেজগুলো সেগুলো, প্লাস ইসলামিক নলেজ তো আই লাভ দ্য মোস্ট। And Quran memorize kora 30 para, okay, so 30 juz Quran, I love to memorize the whole Quran, okay, so Hafiz, that is, I love that. কিন্তু আমার লাইফটা এমন হয়ে গেছে, I cannot do anything, okay, so I want to do that
অ্যান্ড আজকে আমি খুবই ডিপ্রেসড। আর সব থেকে বড় কথা, আমার বন্ধুরা চাকরি পেলে এই কারণে, সে হচ্ছে তোমার এমন কোনো ফালতু লোকের সাথে মিশতো না যারা তার ব্রেন ওয়াশ করবে। সে সবসময় একা একা থাকতো মোবাইলে। এখন জানো যে মানে তুমি যা ধরনের কন্টেন্ট দেখতে চাও সেটা যদি একবার লাইক করো, সেই ধরনের কন্টেন্ট তোমার ভরে যাবে ফিডে, ঠিক আছে? তাহলে সে ওই পড়াশোনার বিষয় নিয়ে রিলেটেড ভিডিও, চাকরি বাকরি এইসব ভিডিওসগুলো দেখতো, আমিও দেখতাম অবশ্যই, কিন্তু সে আর কারোর সাথে মিশে না। কিন্তু আমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে এমন যে নেশা করে, কাজ করে, যুগালে যায়, মিস্ত্রি করে, এই সমস্ত কাজ করে। এবার আমি তার সাথে মিশে না আমার মাইন্ডসেট ওরকম হয়ে গেছে, আমার কাজকর্ম করছি। সিরিয়াসলি আমার যে একটা চাকরি পেতে হবে, একটা ভালো ব্যবসা করতে হবে, এই সমস্ত মাইন্ডসেট আমার নেই। মানে কী বলো তো, বন্ধু বান্ধব যেরকম হবে তুমিও ঠিক সেরকম হবা, বাস্তব কথা। যদি 10টা পুলিশ অফিসারের সাথে তুমি ঘোরো, তাহলে মানে যারা ছাত্র ছিল পুলিশ হয়েছে, তুমিও 11 নম্বর পুলিশটা তুমিই হবা, বাস্তব কথা। আর যদি 10টা যুগালের সাথে ঘোরো না, 11 নম্বর যুগালেটাও তুমিই হবা, এটা একদম বাস্তব। সো আমি ভেবেছি আমি বন্ধু বান্ধব চেঞ্জ করবো বলতে আমার তো সেরকম মানে টাকা পয়সা নেই যে গাড়ি বাড়ি নিয়ে ঘুরবো, বন্ধু বললে বন্ধু পেতে যাবো। আর আমার ফেসবুকে ইনস্টাগ্রাম বন্ধু বান্ধব করতেও ভালো লাগে না। একলা হতে চাই আমি, একলা। বন্ধু তো যেমন আছে তেমনই থাক, একলা হতে চাই আমি। বাড়িতে মধ্যে মানে লকড হতে চাই, পড়াশোনা করতে চাই, কাজ করতে চাই, ফ্যামিলি দেখতে চাই, ফ্যামিলিটা চলুক আমার টাকায়। আর আমি কিছু টাকা জমি আমি সুন্দর সুন্দর আমার সিজিএলের কিছু বই কেনার বাকি আছে, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড জিকের জন্য। লুসেন্টার ইয়েলো বুকটা কেনার বাকি আছে, এইগুলো কিনবো, কিনে আমি জবরদস্ত পড়াশোনা শুরু করবো। কাজ থেকে বাড়ি আসবো, আর আমি এলাকায় কাজ হবে। এখন আমি সকাল 7টায় বের হয়ে রাত 7টায় বাড়ি আসি, এলাকায় কাজ নেব, এলাকায় কাজ নিয়ে সকাল 7টায় বের হবো, ঠিক আছে? বিকাল 3টের মধ্যে বাড়ি চলে আসবো, ঠিক আছে? তোমার খেতে এরকমভাবে 3:30 4টে পর্যন্ত, 4টে থেকে পড়তে বসবো। 4টে থেকে নিয়ে আমি 11টা পর্যন্ত পড়বো, 5 6 7 8 9 10 11 বা 12টা পর্যন্ত পড়তে পারি যদি হার্ডওয়ার্ক করি। তারপর 8 ঘন্টা পড়া হচ্ছে প্রতিদিন। আমি ডেইলি 8 ঘন্টা করেও পড়ি, ইনশাআল্লাহ আমি প্রচুর নলেজ গেইন করবো, চাকরি পাওয়ার যোগ্য হবো, এরকম ভেবেছি আমি, ঠিক আছে? আর এটাই লাইক দ্যাট। আর নামাজ পড়তে চাই, কিন্তু নামাজ পড়তে পারছি না আমি। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, নামাজ পড়তেই পারছি না, মানে সময় পাচ্ছি না কখন নামাজ পড়বো। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার জীবনের সাথে কী হচ্ছে। আমি জীবনটাকে পরিবর্তন করতে চাই, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমি ইউটিউবে ভিডিও বানাতে চাই, কিন্তু মানে কী বলতো, আমার মাইক নেই, ভালো ক্যামেরা নেই, আমার কিচ্ছু নেই, আমি কিচ্ছু করতে পারছি না, ঠিক আছে? কী বলবো, সে যাই হোক। ওয়াল্লাহি এই ভিডিওটা আমি রেখে দিলাম। এই ভিডিওটার টাইটেল হচ্ছে আমার পিতার চরিত্র, ঠিক আছে? আমার পিতা আমার সাথে কীরকম ব্যবহার করছে এখন 14ই ডিসেম্বর 2024, ডিসেম্বর মাসটা নভেম্বরের শেষের দিক থেকে ডিসেম্বর পর্যন্ত, এই মাসগুলোতে 2024 সালের শেষে আমার আব্বার বিহেভিয়ার কেমন তার সন্তানদের প্রতি। এই জন্য আমি তবুও আমার আব্বার বিরোধিতা করি না, কারণ আব্বা আমাকে পড়িয়েছে, মানে মাধ্যমিক পাস করিয়ে তো বলেনি যে যা জোগালে যা, পড়িয়েছে অ্যাটলিস্ট, তার জন্য থ্যাংক ইউ টু হিম। ওকে, আলহামদুলিল্লাহ। এই 8 ঘন্টার ভিডিও হতে চলছে, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, ভালো থাকবেন। 2024 সালে আমি এরকম দেখতেই যাও, আমার ঘর এরকম, ঠিক আছে? ঘরটা একবার দেখিয়ে দিই, এরকম এখানে কিছু ম্যাপ আছে, এখানে তোমার বই খাতা কিছু আছে, এরকম ম্যাপ। থ্যাংক ইউ।